আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব। তো বস্তুর উপর তাপের প্রভাব আমরা যদি আলোচনা করতে চাই তো তার আগে আমাদেরকে তাপ এবং তাপমাত্রা এগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। তো তাপের প্রভাব মানে হচ্ছে একটা বস্তুর উপরে যদি তাপ প্রয়োগ করা হয় বা তাপ সরায় নেওয়া হয় তাহলে তার ভিতরে তার কি পরিবর্তন হতে পারে কি হতে পারে এই বিষয় নিয়ে এই অধ্যায়টা মূলত একটা আলোচনা করা হবে। কি পরিমাণ তাপ গ্রহণ করে বর্জন করে, তাপ দিলে কি হয় একটা বস্তুতে, অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব মানে হচ্ছে তাপ দিলে তার প্রভাবে সে কি প্রভাবিত হতে পারে সেটা নিয়ে এই ষষ্ঠ অধ্যায় আলোচনা করা। তো আমরা এই অধ্যায়ের শুরুতেই তাপ এবং তাপমাত্রা এই দুইটা জিনিস আমরা আজকে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তাপ কি এর সংজ্ঞাটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাপ হচ্ছে কোন বস্তুর তাপীয় অবস্থা, যা একটা বস্তু গরম নাকি ঠান্ডা এই অনুভূতি জায়গায় সেটাকে আমরা বলি হচ্ছে তাপ। কোন একটা বস্তুর তাপীয় অবস্থা যা গরম না ঠান্ডা এর অনুভূতি আমাদেরকে জায়গায় সেটাকে আমরা বলি হচ্ছে তাপ। ঠিক আছে কিনা? তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাপ হচ্ছে কি এক প্রকার শক্তি। সুতরাং আমাদের তাপের একক হচ্ছে জুল। শক্তির একক সবসময় জুল হয়। আমরা চতুর্থ অধ্যায়ে আমরা শিখেছি। তো তাপের এককে তো আমরা জানলাম, এখন আসি তাপমাত্রা কি। আমাদের কিন্তু সাধারণত সবসময় তাপ আর তাপমাত্রা মনে হতে পারে একই ধরনের, কিন্তু তাপ আর তাপমাত্রা দুইটা কিন্তু ভিন্ন জিনিস। তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে দুইটা বস্তুকে আমরা যদি তাপীয় সংস্পর্শে নিয়ে আসি তাহলে কোন বস্তুটা তাপ দিবে আর কোন বস্তু তাপ গ্রহণ করবে এটা যে বিষয়ের উপর নির্ভর করে সেটাকে আমরা বলি হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে কিনা? অর্থাৎ তাপ গ্রহণ করবে কে আর তাপ বর্জন করবে কে এটা যে বিষয়ের উপর নির্ভর করে সেটাকে আমরা বলি হচ্ছে তাপমাত্রা। অর্থাৎ যার তাপমাত্রা বেশি সে তাপ বর্জন করবে, তাপমাত্রা বেশি যার সে তাপ বর্জন করবে, আর যার তাপমাত্রা কম সে তাপ গ্রহণ করবে। নট তাপ তাপ যার বেশি হবে সে যে তাপ দিবে এরকম কিন্তু নয়। আমি যদি তোমাদেরকে একটা एग्जांपल নিয়ে আসি তাপ আর তাপমাত্রা বোঝানোর সাথে। তো সাপোজ আমি এখানে একটা এই বস্তু নিলাম যার ক্ষেত্রফল মোটামুটি এই। এখন এর 4 ভাগের 1 ভাগের মতো করে আমি আরেকটা বস্তু এখানে আমি আঁকলাম, যে বস্তুটা হচ্ছে আমার বি, যেটা হচ্ছে আমার বি বস্তু। এখন এই টোটাল এই বস্তুর মধ্যে আমার তাপ আছে মনে করো 20 জুল। কত জুল? 20 জুল। টোটাল এই বস্তুর মধ্যে আমার তাপ আছে 20 জুল, আর এই বস্তুর মধ্যে আমার তাপ আছে 10 জুল। তাহলে তোমরা বলো তো কমেন্ট বক্সে যে আমাদের কোন বস্তুটা তাপ, মানে এই দুইটা বস্তুকে যদি আমি তাপের সংস্পর্শে নিয়ে আসি, অর্থাৎ দুইটা বস্তুকে যদি একসাথে করি তাহলে কে তাপ গ্রহণ করবে আর কে বর্জন করবে? তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে কোন বস্তুটা এখানে আমাদের তাপ গ্রহণ করবে আর তাপ বর্জন করবে। অবশ্যই আমরা কিন্তু অ্যানসার করব যে আমাদের যেহেতু এই বস্তুটার তাপ 20 জুল, সুতরাং এই বস্তু এই বস্তুকে তাপ দিবে, এটা কিন্তু আমাদের অ্যানসার আসবে। কিন্তু তাপ বেশি কমের উপর আমাদের তাপ গ্রহণ বর্জন নির্ভর করে না। তাপ গ্রহণ বর্জন নির্ভর করে হচ্ছে তাপমাত্রার উপর, অর্থাৎ ওই বস্তুটা কতটা গরম আর কতটা ঠান্ডা এটার উপর নির্ভর করে। অর্থাৎ দেখো আমরা যদি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এখানে টোটাল 4টা ভাগ, অর্থাৎ 4 বিঘা মানে 4 মিটার স্কয়ার ক্ষেত্রফল, এটা হচ্ছে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের একটা জায়গার বস্তু। তো এখানে 20 জুল তাপ কিন্তু 4 মানে 4 মিটার স্কয়ারে কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে। 1 মিটার স্কয়ারের জায়গায় আমাদের কত জুল করে ভাগ হয়ে যাচ্ছে? 5 জুল করে আমরা যদি হিসাব করি সেই ক্ষেত্রে আমাদের এই 1 মিটার স্কয়ারে কিন্তু আমাদের 10 জুল তাপ আছে। সুতরাং আমরা যদি এই বস্তুটাকে স্পর্শ করি এবং এই বস্তুটাকে স্পর্শ করি তাহলে আমাদের কাছে বেশি গরম মনে হবে কিন্তু এই বস্তুটা। অর্থাৎ এখানে অর্থাৎ কম জায়গা উপরে যে তাপ থাকে, অর্থাৎ তাপ আমাদের বেশি থাকতে পারে একটা বস্তু, কিন্তু সেটা গরম হচ্ছে কিনা ওর যে ক্ষেত্রফল, ওর যে টোটাল সারফেস, সেই তল সব মিলে আমাদেরকে বুঝিয়ে দেয় যে আসলে ওই বস্তু তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে। যে বস্তুটা বেশি গরম হবে তার তাপমাত্রা বেশি, অর্থাৎ আমরা স্পর্শ করে যেটাকে বুঝতে পারবো যে বেশি গরম,
সেটা কিন্তু তাপ বর্জন করবে, অর্থাৎ তার তাপমাত্রা বেশি। অর্থাৎ তাপ এখানে বেশি আছে বলেই যে আমাদের এই বস্তু তাপ বর্জন করবে এমন কিন্তু নয়। সুতরাং আমাদের যার তাপমাত্রা বেশি হয় সে কিন্তু তাপ আমাদের বর্জন করে। সুতরাং তাপ কি? তাপ হচ্ছে কোনো বস্তুর মধ্যে অন্তর্নিহিত শক্তি যা ঠান্ডা না গরমের অনুভূতি জায়গায়। আর তাপমাত্রা নির্ধারণ করে হচ্ছে যে দুইটা বস্তু তাপের সংস্পর্শে আনলে যে তাপকে দিবে আর কে গ্রহণ করবে, এটা হচ্ছে তাপমাত্রা নির্ধারণ করে। যার তাপমাত্রা বেশি হবে সে তাপ বর্জন করবে, আর যার তাপমাত্রা কম হবে সে তাপ গ্রহণ করবে। আমি কি তোমাদেরকে তাপ এবং তাপমাত্রার মধ্যে যে পার্থক্য সেটা আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি কিনা আমাকে একটু তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ঠিক আছে, এখন আসি এই যে তাপ, তো তাপ হচ্ছে একটা শক্তি, শক্তির একক জুল আমরা জানলাম। এখন তাপমাত্রা নিয়ে আমি একটু আলোচনা করব। তাপমাত্রা, ঠিক আছে। তো আমাদের তাপমাত্রা নির্ণয় করার জন্য আমাদের তিনটা স্কেল আছে। একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, একটা হচ্ছে ফারেনহাইট স্কেল, আর একটা হচ্ছে আমাদের কেলভিন স্কেল। তিনটা স্কেল আছে, ঠিক আছে। তো তিনটা স্কেলের মধ্যে আমাদেরকে যে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন এই তিনটা স্কেলের মধ্যে আমরা সচরাচর আমাদের পদার্থবিজ্ঞানে আমরা যে একক ইউজ করি সেটা কিন্তু এসআই এককে যে রাশিগুলো ব্যবহার হয়, এসআই এককে যে রাশিগুলো ব্যবহার হয় সেই রাশিগুলোর মানগুলো কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল টার্মে ব্যবহার করি। তো আমাদের তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। এসআই একক কি? কেলভিন, এটা ঠিক আছে। অর্থাৎ আমাদের আমরা যখন ম্যাথমেটিক্যাল টার্ম করতে যাব আমাদের পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ে, তখন কিন্তু আমাদের টোটাল তাপমাত্রাকে আমাদেরকে কেলভিনে নিয়ে আমাদের কাজ করতে হবে। সুতরাং আমাদের সেলসিয়াসের মানকে কেলভিনে, ফারেনহাইটের মানকে কেলভিনে, অথবা কেলভিন থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে কেলভিন, আমাদের বিভিন্ন ভাবে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা যেতে পারি। সেটা আমরা এখন শেখার চেষ্টা করব, যে একটা স্কেল থেকে আরেকটা স্কেলে তাপমাত্রা কিভাবে আমরা রূপান্তর করি সেই সমীকরণটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো তোমাদের এটাও জানতে হবে যে আমাদের সেলসিয়াসের ক্ষেত্রে আমাদের সেলসিয়াস যে স্কেলটা আছে এই স্কেলটা দিয়ে সর্বনিম্ন 0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ 100 ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা যায়। এবং ফারেনহাইট যেটা আছে সেটা দিয়ে আমাদের হচ্ছে সর্বনিম্ন 32 ডিগ্রি ফারেনহাইট এবং সর্বোচ্চ 212 ডিগ্রি ফারেনহাইট আমরা পরিমাপ করতে পারি। আর কেলভিন স্কেল দিয়ে আমরা 273 কেলভিন এবং 373 কেলভিন আমরা পরিমাপ করতে পারি। আমরা এটা নিচে এটাকে বলে আমরা হচ্ছে নিম্ন স্থির বিন্দু এবং এটাকে আমরা বলি হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু, ঠিক আছে। ঊর্ধ্ব স্থির বিন্দু, ঠিক আছে। সমান ক্ষেত্রে এটার ক্ষেত্রেও নিম্ন স্থির, ঊর্ধ্ব স্থির, নিম্ন স্থির, ঊর্ধ্ব স্থির বিন্দু, অথবা গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বলা হয়, ঠিক আছে। তো আমরা তিনটা স্কেলের নিম্ন তাপমাত্রা এবং ঊর্ধ্ব তাপমাত্রা সর্বোচ্চ কত মাপা যায় এটা আমরা জানলাম। এখন আমরা এই তিনটা স্কেলের মধ্যে যদি আমরা সম্পর্ক তৈরি করতে চাই তাহলে আমাদের সম্পর্কটা কিভাবে তৈরি হয় তোমরা একটু দেখো সুন্দর করে। যে সেলসিয়াস স্কেলে যে পরিমাপ করে যে পার্ট পাবো সেই পার্ট সি মাইনাস নিম্ন তাপমাত্রা ডিভাইড উচ্চ তাপমাত্রা মাইনাস নিম্ন তাপমাত্রা ওই স্কেলে সেলসিয়াস স্কেলে সমান সমান ফারেনহাইট স্কেলের নিম্ন তাপমাত্রা ডিভাইড উচ্চ তাপমাত্রা মাইনাস নিম্ন তাপমাত্রা। কেলভিনের ক্ষেত্রে কেলভিনের নিম্ন তাপমাত্রা ডিভাইড উচ্চ তাপমাত্রা মাইনাস নিম্ন তাপমাত্রা। তো এখন আমরা এটাকে যদি একটুখানি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই হচ্ছে c বাই 100 সমান সমান f মাইনাস 32 বাই 180 সমান সমান k মাইনাস 273 বাই 273 বাদ 100, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি, আমরা যদি এখন সবার সাথে উপরে লবের সাথে যদি আমরা 20 গুণ করি তাহলে 20 আর এখানে 100 কাটাকাটি করলে আমাদের হবে হচ্ছে 5, এখানে আমাদের হবে হচ্ছে 32 বাই
9 সমান সমান k মাইনাস 273/5 অর্থাৎ তোমরা এখানে এগুলো নোট রাখতে পারো 20 গুণ করে 20 গুণ করে তার সাথে লবের সাথে, হ্যাঁ লবের সাথে 20 গুণ করে আমরা, তো 20 গুণ করলে 20 উপরে 20 আর নিচে 100 কাটাকাটি করলে 20 কে 20 5 20 100, এটা আমরা অর্থাৎ আমাদের টোটাল যে সমীকরণটা দাঁড়ায় সেটা হচ্ছে এটা। আমি কি বলতে তোমাদের সক্ষম হলাম? অর্থাৎ সেলসিয়াসের সাথে ফারেনহাইট এবং কেলভিনের যে সম্পর্ক সেটা হচ্ছে C/5 সমান সমান 1-32/9 সমান সমান k - 273/5। এখন আসো আমরা যদি নিজের একটা স্কেল তৈরি করি, এরকম কয়েকটা অঙ্ক আসে তোমাদের, আসতে পারে তোমাদের গাইড বইগুলো তো আছে এরকম একটা অঙ্ক। তো যদি আমরা নিজের একটা স্কেল তৈরি করি, সাপোজ আমরা নিউরন আমরা যদি একটা স্কেল তৈরি করি নিউরন নাম দিয়ে n, হ্যাঁ ধরুন সেলসিয়াস স্কেল c দিয়ে প্রকাশ করছি, আমরা নিউরন একটা স্কেল বানাবো সেটা হচ্ছে n দিয়ে প্রকাশ করলাম। এটার নিম্ন তাপমাত্রা যদি আমি ধরি হচ্ছে 10 এবং ঊর্ধ্ব তাপমাত্রা আমি ধরলাম হচ্ছে মনে করো 70, তাহলে এইটার সাথে আমরা যদি এখানে সম্পর্কটা তৈরি করি যে আমাদের ফারেনহাইট এবং কেলভিনের সাথে আমাদের কি সম্পর্ক হবে, তাহলে সেম একই ভাবে এখানে আমরা উপরে লিখতে পারি, যেখানে আমরা লিখতে পারি যেটা এখানে আমাদের যেটা ছিল সেটা থাকুক, যে আমরা কেলভিন সেলসিয়াস ফারেনহাইট এটা যেভাবে আমরা সম্পর্ক তৈরি করেছি ঠিক একই ভাবে আমরা এটা সম্পর্ক তৈরি করতে পারি n - 10 ডিভাইড 70 - 10, অর্থাৎ আমাদের যে কোনো স্কেলের সাথে কিন্তু আমরা সেলসিয়াস ফারেনহাইট এবং কেলভিন আমরা সম্পর্ক তৈরি করতে পারি। তো সেই স্কেলের নিম্ন স্থিরবিন্দু এবং মধ্য স্থিরবিন্দু আমাদের জানা থাকে, তাহলে আমরা কিন্তু খুব সহজে আমরা কি করতে পারবো, সম্পর্ক তৈরি করতে পারবো। আমি কি তোমাদের বোঝাতে সক্ষম হলাম? এরকম অঙ্ক তোমরা দেখবা তোমাদের গাইডে আছে। তাহলে আমাদের মূল যে সূত্র সেটা কিন্তু আমরা এটা C/5 + 32/9 সমান k - 273/5। ওকে, তাহলে আমরা এখন একটা অঙ্ক দেখি। তোমাদের একটা অঙ্ক দিয়েছি, সুস্থ মানুষের দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট কে 98.4 ডিগ্রি ফারেনহাইট কে সেলসিয়াসে রূপান্তর করো। তাহলে আমাদের সূত্রটা আমাদের কি, সেলসিয়াস আর ফারেনহাইট এর মধ্যে আমাদের যে সম্পর্ক সেটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি জানি যে C/5 F - 32/9। তাহলে আমরা যদি এখন আমাদের ফারেনহাইট আমাদের শরীরে সাধারণ অবস্থায় যারা সুস্থ মানুষ তাদের সাধারণত তাপমাত্রা আমরা কিন্তু থাকতে হচ্ছে আমাদের 98.4 ডিগ্রি বা 98 বলা হয়। তো এখানে আমরা যদি নির্ণয় করি তো f এর মান হচ্ছে আমাদের কত, 98.4 মাইনাস 32, আর এই 5 যদি গুণ হয়ে যায় ডিভাইড 9, তাহলে ক্যালকুলেশন দিলে কত হয় দেখো 36.88 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমাদের শরীরের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কিন্তু 36.88 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমাদের শরীরের তাপমাত্রা। সুতরাং সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে কিন্তু বিশাল একটা পার্থক্য আছে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এভাবে আমাদের গাইডে, তোমরা দেখো গাইডে অনেক অঙ্ক আছে, তোমাদের কাছে যদি ম্যাথমেটিক্যাল টার্ম থেকে বেশ গাইডগুলো নিউটন, পাঞ্জেরি বা রয়েল গাইডগুলো পিছনে দেখো গাণিতিক সমস্যা দেওয়া আছে, সেখানে এই সূত্রের উপরে বেশ কিছু অঙ্ক দেওয়া আছে, তোমরা সেগুলা সলভ করতে পারো। পাশাপাশি যদি আমরা আরেকটা অঙ্ক দেখি, 27 ডিগ্রি সেলসিয়াস কে 27 ডিগ্রি সেলসিয়াস কে কেলভিনে রূপান্তর করো, ঠিক আছে? 27 ডিগ্রি সেলসিয়াস কে কেলভিনে রূপান্তর করো। তাহলে আমরা কি জানি C/5 সমান সমান C/5 k - 273/5। তো এখান থেকে দেখো একবার আরেকটা জিনিস বুঝিয়ে দেই তোমাদেরকে, c বাই এটা 5 উঠে যায়, তাহলে আমাদের k - 273, ঠিক আছে কিনা? বা আমরা যদি 273 এর পাশে নিয়ে আসি তাহলে c + 273 সমান কেলভিন, অর্থাৎ k
কেলভিন সমান সমান সি এর মান কত আছে 27 ডিগ্রি প্লাস 200 আমি এখানে যদি লিখে রাখি সি প্লাস 273 অর্থাৎ সি এর মান আমাদের 27 প্লাস 273 তাহলে আমরা কত পাচ্ছি যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 300 কেলভিন অর্থাৎ আমরা 27 ডিগ্রি সেলসিয়াসকে আমরা কেলভিনে রূপান্তর করলে আমাদের কত হচ্ছে 300 কেলভিন। এখন আমি এখানে একটু ভেঙে ভেঙে করলাম দুটো লাইন আমি লিখে রাখছি একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে এইখানে দেখো একটা জিনিস আসছে আমাদের সি সমান সমান অর্থাৎ কেলভিন মান সেলসিয়াস মান সমান K - 273 অর্থাৎ আমাদের যে এখানে যে 300 কেলভিন আসছে এখন যদি তোমাকে বলা হয় যে 300 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস তাহলে কিন্তু কেলভিন মান থেকে 273 বিয়োগ করে দিলেই কিন্তু তুমি সেলসিয়াস মান পেয়ে যাবে অর্থাৎ 300 থেকে যদি তুমি 273 বাদ দাও তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস খুব সহজে পেয়ে যাচ্ছ। আবার একটা জিনিস দেখো এইখানে যেটা লেখা আছে K সমান সমান কি C প্লাস 273 অর্থাৎ আমাদের যে সেলসিয়াস মানের সাথে যদি আমরা 273 যোগ করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা কেলভিন মান পাবো। সুতরাং আমরা বারবার কিন্তু এই সূত্র ইউজ করে আমরা একটা কিছু না করেও আমরা হচ্ছে খুব সহজে কেলভিনে অথবা সেলসিয়াসে আমরা কেলভিন থেকে আসতে পারি। হ্যাঁ কিন্তু তোমাদের যদি বনাম করে এরকম অঙ্ক করতে হয় তাহলে কিন্তু তোমাকে অবশ্যই এই সূত্র ব্যবহার করে এরকম দু চার লাইন লিখে তারপর তোমাকে করতে হবে। কিন্তু আমরা দেখো গাণিতিক সমস্যায় আমরা সেলসিয়াসকে আমরা কেলভিনে নিয়ে কাজ করতে যাব তখন আমরা অবশ্যই এই যে দুইটা লাইনের সূত্র অর্থাৎ সেলসিয়াস থেকে কেলভিন অথবা কেলভিন থেকে সেলসিয়াস যাওয়ার জন্য আমরা এই দুইটা লাইন আমরা ব্যবহার করে আমরা কেলভিন সেলসিয়াস রূপান্তরের জন্য আমরা ব্যবহার করব। আমি বুঝাতে সক্ষম হয়েছি? তাহলে আজকে এই পর্যন্ত তোমরা সেলসিয়াস ফারেনহাইট এবং কেলভিনের ভিতরে একটু ঘাটাঘাটি করো, ঠিক আছে? তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাও, আমি সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।